অনেক দিন পর এক রুমে সাফওয়ান আর সানা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাফওয়ান নিচের দিকে তাকিয়ে আছে আর সানা সাফওয়ানের দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে সাফওয়ান সানাকে বলল, মম অ্যান্ড আঙ্কেলরা যতদিন আছে এখানে তুমি আমার রুমে ঘুমিও। আজ এত ভাবনা কোথা থেকে আসছে আপনার? আমি রেহানা আপার সাথেই ওনার রুমেই ঘুমাবো। দেখো সানা, কথা বাড়াবে না। আমি চাই না মম কষ্ট পাক আমার জন্য। বাহ, আপনার মম কষ্টও পায়? তোমার কথার মানে কি সানা? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলো। আপনার মম এটা জানলে আরো অনেক বেশি খুশি হবে। সানা, আমার সাথে ভুলেও চিৎকার করবেন না। আমি ভুল কিছু বলিনি। রাগে কাঁপছে সাফওয়ান। তার এই মুহূর্তে সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। সানা তার মাকে নিয়ে এইভাবে কিভাবে বলতে পারল? সমস্যা কি তোমার আমার মমকে নিয়ে? তার সম্পর্কে এভাবে কথা বলছো কেন? আপনার মমকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আসার পর থেকে কম কথা আমাকে শোনাননি উনি। তখন সেসব আপনার চোখের সামনে আসলো না? আর আমি তেমন কিছু না বলতেই আপনার গায়ে লেগে গেল। আর কথা বাড়ানোর আগেই সানার মোবাইল ফোনে রিং বেজে উঠল। সাফওয়ানের দিকে তাকিয়ে সাইডে চেপে কল রিসিভ করলো সে। সানার কাছে সাফওয়ান একটু অপমানিত ফিল করলো। সাফওয়ানের ভাবনার বিষয়, এই সময় রানা কেন সানাকে ফোন করেছে। হ্যালো। না, আজ আমি বেরোতে পারবো না রানা। কাল ক্যাম্পাসে থেকো, সেখানেই মিট করব। আচ্ছা আচ্ছা। আরে না না, আসলে আমাদের বাসায় মেহমান আসছেন। মেহমান বলতে আমার মামা মামি মামাতো বোন আর ভাইয়া মেবি রাতের ফ্লাইটে আসবে। ফ্রি হয়ে রাতে কল দেব। বাই। সাফওয়ানের চোখ মুখ রাগে অস্বাভাবিক হয়ে আছে। একে তো তার কথা শেষ হওয়ার আগেই সানা অন্যের কল রিসিভ করলো, আবার রাতে ফ্রি হয়ে কল করবে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ এখানে এসে আমার কথা শুনুন। সাফওয়ানের কণ্ঠস্বরে রাগ প্রকাশ পাচ্ছে। সানা মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রাখলো। কি বলার তাড়াতাড়ি বলুন। আবার রান্না করতে হবে, না হলে আবার কে কখন কথা শোনায় আমাকে কে জানে। তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে তাই না সানা? ভুলে যাও যে আমি কে? এই সাফওয়ান শিকদারকে রাগাতে হয় না জানো না? ভুলে যাবে না? আমার ভিক্ষায় তোমার ওই ফক্কিনী বাপমা এখনো বেঁচে আছে। তাদের শ্বাস কেড়ে নিতে আমার হাত একটুও কাঁপবে না। তারা আপনার থেকে বয়সে অনেক বড়, ভুলে যাবেন না। সম্মান দিয়ে অন্তত কথা বলতে পারেন। খুন করা ছাড়া পারবেনটাই বা কি আপনি? ব্লাডি ক্রিমিনাল। সাফওয়ান আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। কিভাবে করবে? সানা তো তার রাগ সবসময় খোঁচিয়ে বাড়িয়েই দেবে যাতে সে মুক্তি পায়। সাফওয়ান সানার উপর হাত তুলতে গিয়েও পারল না। বেঁচে গেলি তুই আমার হাত থেকে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না সানা। এর পরিণাম অনেক খারাপ হবে। সানা, রেডি থাকিস। সাফওয়ান রুমের দরজায় লাথি দিয়ে বেরিয়ে যায়। সানা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কখনো এই লোককে সে বুঝতে পারে না। রুম থেকে বেরিয়ে যায় সে রেহানার রুমে। যাওয়ার সময় নিচে মামা আর মামির কথার আওয়াজ তার কানে আসে। লিমা, এখানে আমরা যেই উদ্দেশ্যে এসেছি তা কিন্তু এবার আমাদের পূর্ণ করতেই হবে। জানি শিহাব, এছাড়া আর কোনো উপায় তো আমাদের হাতে নেই। তোমার ভাগ্নির জন্য আমাদের এত বছরের প্ল্যান নষ্ট হওয়ার পথে। লিমা, আমি কি এত কিছু ভেবেছি? আমি ভেবেছিলাম সানা ছোট মানুষ, আমরা যেভাবে বোঝাবো সে সেইভাবেই চলবে। আমরা কি জানতাম ও ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে ফেলবে? ওই ঘটনার এতগুলো দিন চলে গেছে শিহাব, এখনো আমরা আর কোনো খবর পেলাম না। এই মেয়েকে এই সংসারে লেখে আমাদের লাভটা কি? ঠিক বলেছো তুমি একদম। আমরা ওদের ডিভোর্সের ব্যবস্থা করি। হ্যাঁ, দাঁড়াও, আগে সাইফ আসুক, তারপর আমি সাফওয়ানের সাথে কথা বলবো। সানা নিশ্চুপ কেঁদে যাচ্ছে তার করা সেই ভুলের জন্য। এখনো সবাই তাকেই দোষী ভাবছে। ডিভোর্স শব্দটা এত ভারী কেন লাগছে সানার কাছে? আচ্ছা, 2.5 বছরেরও বেশি হবে সানা আর সাফওয়ানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তারা এক বাড়িতে থেকেও কেউ কারোর খোঁজ নিত না। যখন সম্পর্কের ভীতি নেই সেখানে ডিভোর্সটা বেটার অপশন। কিন্তু তার কেন এত কষ্ট হচ্ছে? আচ্ছা, সানা যতটা কষ্ট অনুভব করছে সাফওয়ান কি আদেও ততটা কষ্ট পাবে ডিভোর্সের কথা শুনে? নাকি সে খুশি হবে?
সানার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, সব কিছু বিষাক্ত লাগছে তার। মনে হচ্ছে সানার কেউ নেই এই দুনিয়াতে। সানার মতন এত একা হয়তো কেউ নেই। বাবা মা তাদের দু বোনের খোঁজ খবর নেয় না, কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। হাপু তো এখন হোস্টেলে, এই বাসায় আসতেই চায় না। চোখের পানি মুছে রান্নাঘরে যায় সানা। অন্যদিকে হোস্টেলের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাফওয়ান কারোর জন্য। তার কাঙ্ক্ষিত মানুষকে আসতে দেখে মুচকি হাসি উপহার দেয় সে। অপরদিকে মেয়েটিও তাকে দেখে আসে। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? পুচকি কেমন আছে? সেও ভালো আছে। আচ্ছা শোনো, ওপরে যাও, নিজের ব্যাগ গুছিয়ে চলে আসো তাড়াতাড়ি। কেন ভাইয়া? আজকে আমার সাথে আমার বাসায় যাবে তুমি। কতদিন ধরে বোনের থেকে দূরে আছো, তার কাছে কি যেতে ইচ্ছে করে না তোমার? তা করে ভাইয়া, কিন্তু আপনাদের সামনে গেলে অপরাধবোধ ঘিরে ধরে আমাকে। বাবা মায়ের করা অন্যায়ের কথা মাথায় চলে আসে। এতে তোমার কোনো দোষ নেই রাফিয়া, তাদের সন্তানই আমরা ভাইয়া। তাদের কর্মের ফলাফল তো আমাদের ওপরই বর্তায়। বাদ দাও, যা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসো, আজ আমরা তোমার বোনকে সারপ্রাইজ দেব। রাফিয়ার কথা বাড়ায় না সাফওয়ানের ওপর। এই মানুষটা না থাকলে তার আর তার বোনের যে কি হতো কে জানে। বাবা মা তো পালিয়েছে, পালানোর আগে একটা বারও তাদের কথা চিন্তা করেনি। সানার জীবন শেষ করেছেন তার বাবা মা। এত অন্যায়ের পরও সাফওয়ান তাদের পাশে আছে। সাফওয়ানের চোখের কোণে পানি চিকচিক করছে। সেদিনের কিছু দৃশ্য বারবার মনে পড়ছে তার। তার ছেলের সেই ছোট্ট দেহটা তার হাতের ওপর এখনো ভাসছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। ডান হাত দিয়ে চোখের পানি মুছে ফেলল। রাফিয়া আসতেই রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে তারা। রাফিয়া, আমরা সাইফকে এয়ারপোর্ট থেকে পিক করে দেন বাসায় যাব। সাইফের কথা শুনতেই অবাক হয়ে যায় রাফিয়া। সাইফ ভাইয়া দেশে আসছে? আচ্ছা ভাইয়া। সাইফ নামক অধ্যায় আবার তার লাইফে ফেরত আসছে। আগেরবার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিল, এবার কি করবে রাফিয়া? সবার জীবন কেন এভাবে ওলটপালট হয়ে আছে? রাফিয়াকে ঘিরে ধরল নানান চিন্তায়। কিভাবে সবাই সব সামলাবে? আর কত সহ্য করবে রাফিয়া? রাফিয়াকে গাড়িতে রেখেই সাফওয়ান গিয়ে সাইফকে এগিয়ে আনলো। সাইফ সামনে ড্রাইভিং সিটে পাশে বসে পড়ল। সাফওয়ানও এসে গাড়ি স্টার্ট দিল। সাইফ খেয়ালই করেনি তারা দুজন ছাড়াও গাড়িতে তৃতীয় কেউ একজন আছে। লুকিং গ্লাসে রাফিয়া সাইফকে দেখে যাচ্ছে। হঠাৎ আয়নায় রাফিয়ার প্রতিবিম্ব দেখে চমকে ওঠে সাইফ। ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে রাফিয়াকে দেখে নেয় সে। কি রে কালি, তুই এখানে? এদিকে রান্না শেষ করে সানা নিজের রুম থেকে সব জিনিসপত্র সাফওয়ানের রুমে শিফট করলো। লাল কালো মিশ্রণের একটি শাড়ি পরে নিল। আজ অনেক দিন পর সানা শাড়ি পরেছে। সেই বিয়ের দিন পরেছিল, আর আজ। জীবনটা মানুষের কখন কোন জায়গায় যায় কেউ বলতে পারে না। আয়নার দিকে তাকিয়ে একবার দেখে নিল নিজেকে। না, তাকে এখন একদম শিকদার বাড়ির পাক্কা গৃহিণী লাগছে। কেউ বলতে পারবে কি হচ্ছে তাদের সাথে? গাড়ির মধ্যে নিশ্চুপ আর বাকরুদ্ধ হয়ে বসে আছে রাফিয়া। আজও সাইফ তাকে অপমান করতে ভোলেনি। তার শ্যামবর্ণ হওয়া কি অপরাধ? যখন তখন সাইফ ভাইয়া তাকে কথা শোনায়। মনে মনে রাফিয়া বিব্রত। আজ তাকে সাফওয়ান ভাইয়ের সামনেও এভাবে অপমান না করলেও পারত। সাইফ আয়নার মাধ্যমে আর চোখে দেখে যাচ্ছে রাফিয়া কি করে। রাফিয়া নিজের মোবাইলে মন দিয়ে কিছু একটা টাইপ করছে। রাফিয়া ঠিক করছে তার পাশে যে সাইফ নামক এক ব্যক্তি আছে তা সে কখনোই পাত্তা দেবে না। এই লোকের থাকা না থাকা সমান। কি এমন করছিস মোবাইলের ভিতর ঢুকে যে আশেপাশে বড় দুজন ভাই বসে আছে দেখতে পাচ্ছিস না? সাইফের গলার আওয়াজে মাথা তুলে তাদের দিকে অবাক চোখে তাকালো রাফিয়া। সে যাই করুক না, তাতে কার কি? সাইফ আশা থেকে তোকে দেখে যাচ্ছি যে তুই রাফুর পিছনে এভাবে লেগে আছিস কেন? আরে ভাইয়া, তুমি ওরে চেনো না, তুমি তো ভাবিকেও চিনতে না যে। ভাবি আমাদের ফোপাতো বোন, অথচ ছোট থেকে ভাবিকে আর এই চুন্নিকে আমি দেখে আসছি। তা যাই হোক, ও এখন তোর বড় ভাইয়ের শালি। তা সুন্দরভাবে কথা বলো। দূর ভাই, একে তো ফুপাতো ছোট বোন, এখন তো আবার বেআইন, ডাবল রাস্তা পেলাম এরে জ্বালানোর। যাই হোক, তুমি কিছু বলবে না। দুই ভাই ধীরে ধীরে কথা বলছে যাতে তাদের কথোপকথন রাফিয়ার কানে না যায়। রাফিয়া বুড়ো কুচকে বোঝার চেষ্টা করছে তারা কি বলছে এতক্ষণ ধরে।
আমার ফোনে আমি যা ইচ্ছা তাই করি, আপনার কি সমস্যা সাইফ ভাই? এইটুকু মেয়ে আবার মুখে মুখে তর্ক করে, বেয়াদব! সাইফের ঝাড়ি খেয়ে চুপসে যায় রাফিয়া। মুখ থেকে আর কথা বের করতে পারল না। দোলা ভাইয়ের সামনে এইভাবে ধমক দেওয়ায় আরও বেশি কষ্ট লাগছে তার। এই সব কাহিনীর মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। কলিং বেল দিতেই রেহানা এসে দরজা খুলে দেয়। সাইফ ঘরে ঢুকতেই সানাকে ডাকাডাকি শুরু করে দেয়। এইভাবে সাইফের ডাক শুনে তাড়াহুড়ো করে দৌড়ে আসতে গিয়ে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যায়। এভাবে পড়ায় সানার পা মুচকে যায়। ও কোমরে ব্যথাও পায় অনেক। দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে সে। আকস্মিক এই রকম হওয়ায় সবাই কি রিয়াক্ট করবে ভুলে যায়। সাইফ জলদি দৌড়ে সানার কাছে যায়। ব্যথা পাওনি তো পিচ্ছি ভাবি? না ভাইয়া, আমি একদম ঠিক আছি। সাফওয়ান, রেহানা, রাফিয়াও চলে আসে তাদের কাছে। ব্যথা যদি নাই পাও তাহলে উঠে দাঁড়াচ্ছ না কেন তুমি? সাফওয়ানের কথায় সানা নিজেকে ঠিক প্রমাণ করতে উঠে দাঁড়াতে চায়। দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে উল্টে আরও ব্যথা পায়। সানার দিকে রাগী চোখে তাকিয়ে সাফওয়ান তাকে কোলে তুলে নেয়। একে তো সানা কোমরে অনেকটা চোট পেয়েছে, সেখানে শক্ত করে ধরায় আরও বেশি ব্যথা পায় সে। ব্যথায় চেঁচিয়ে ওঠে সে, আমাকে নামায় দেন, তোলা লাগবে না আপনার। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাফওয়ান সেদিকে তাকায়। একটা মানুষ নিচে এতটা ব্যথা পাওয়া সত্ত্বেও তা কেন লুকাচ্ছে? তুমি নাকি ঠিক আছো, ব্যথা পাওনি, তাহলে এখন এভাবে চিল্লাচ্ছ কেন বা কান্নাই বা করছো কেন? ভাই, তুমি বোকার মতন এখানে দাঁড়িয়ে কথাই বলবে নাকি ভাবিকে রুমে নিয়ে যাবে? তার পা দেখছো ফুলে কি হয়েছে? জলদি ডক্টর নিয়ে আসতে হবে তো। রাফিয়া কি বলবে? সে আসা মাত্রই বোনের আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বোনের কষ্ট দেখে রাফিয়ার চোখেও পানি চলে আসলো। সানাও এতক্ষণ ব্যথার জন্য খেয়াল করেনি যে রাফিয়া এসেছে এখানে। সে তো ব্যথায় ছটফট করছে। সাফওয়ান দ্রুত তাকে নিজেদের রুমে গেল, তার পিছন পিছন বাকি সবাই গেল। সানাকে খাটে শুয়ে দিল। রেহানা আপা দুটো হট ব্যাগে গরম পানি ভরে জলদি নিয়ে আসো। রাফিয়া, তুমি দেখো তো সাইডের ড্রয়ারে মুভ আছে, ওটা দাও। সাইফ, আমার ফোনে দেখ ডক্টর নামে নাম্বার সেভ করা আছে, তাকে ফোন দে। আরে ভাইয়া, এই ডাক্তার কল দিয়ে কিছু হবে না, দাঁড়াও আমার ফ্রেন্ডকে আমি কল দিই, সে অর্থোপেডিক। সানা সাফওয়ানের মুখে রাফিয়ার নামটা শুনে অবাক হয়ে যায়। সাইডে দেখে তার বোন। এতগুলো দিন পর নিজের বোনকে দেখতে পায় সে। আপু! সানার ডাক শুনে রাফিয়া তাড়াতাড়ি বোনের কাছে আসে। সানার অন্য পাশে গিয়ে বসে। বোনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কেঁদে দেয় সানা। এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখলেও তার বড় বোনকে কাছে পাওয়া মাত্রই আর নিজেকে সামলাতে পারে না। বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে সে অনেক ব্যথা পেয়েছে। হয়তো বড় বোনের সামনে সবাই পিচ্ছি হয়ে যায়। সাফওয়ান সানার পায়ে মলম লাগাতে গেলে সানা বলে, খবরদার আমার পায়ে হাত দেবেন না, আমি মলম লাগাবো না, ব্যথা করছে। এই মেয়ে, তখন না বললে ব্যথা করছে না, এখন আবার এসব কেন বলো? আপু, তুই তাকে বল আমার পায়ে যেন হাত না দেয়। শান্ত হ সানা, কিচ্ছু হবে না, না লাগালে আরও বেশি ব্যথা করবে। ডাক্তার আসতে আসতে অনেক সময় লাগবে তো, ততক্ষণ একটু ভাইয়াই মলম লাগাক। সাইফ, তুই যা তোর রুমে ফ্রেশ হয়ে আয়, তোর ফ্রেন্ড আসা অবধি। এখন তো রাফিয়া আছে এখানে, সমস্যা নেই। সাইফ ভাইয়ার কথা মতো চলে যায়। অনেক সময় জার্নি করে আসায় তারও অবস্থা টাইট। সানা একটু শান্ত হয়ে রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলে রাফিয়া পালিয়ে যাবে। সাফওয়ান ধীরে ধীরে পায়ে মলম লাগাচ্ছে, খেয়াল রাখছে যাতে সানা বেশি ব্যথা না পায়। সানার মাথায় রাফিয়া হাত বুলিয়ে দিচ্ছে। তখন রেহানা ওয়াটার ব্যাগ নিয়ে আসে। একটা রাফিয়াকে দেয় আর একটা সাফওয়ানকে। রাফিয়ার কাঁধে সানার মাথা। রাফিয়া সানার কোমরে ছ্যাঁকা দিচ্ছে। গরম পানি ছ্যাঁকা দিলে নাকি ব্যথা অনেকটা কমে। আর সাফওয়ান সানার পায়ে দিচ্ছে। সানার অনেক কষ্ট হচ্ছে। প্রায় ঘন্টাখানেক পর ডক্টর আদিল এসে সানার চেক আপ করে। মনে হচ্ছে পা ফ্র্যাকচার হয়েছে, এক্সরে করানো লাগবে ভাইয়া। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আসতে পারবেন না, কাল সকালে হসপিটালে নিয়ে আসুন ওনাকে। কিন্তু এত ব্যথা নিয়ে সারারও তো কিভাবে কাটাবে? চিন্তা করেন না, আমি পেন কিলার দিচ্ছি, এটা খাইয়ে দিন, আর ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি। সাফওয়ান খুব টেনশনে আছে সানাকে নিয়ে। আদিলকে আজ আর যেতে দিল না সে। আদিল, আজ বরং আমার বাসায় থেকে যাও, কাল একসাথে হসপিটাল যাব। এই সাইফ, ওকে নিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়। তোর ভাবি আজ সব খাবার নিজের হাতে রান্না করেছে তোর জন্য। জি আচ্ছা ভাইয়া।
সাইফরা চলে যায়। সাফওয়ান সানার পাশে গিয়ে বসে। গভীর ঘুমে আছে সানা। রাফিয়া তখনও তার পাশে বসা। রাফিয়া, তুমি গৃহে ফ্রেশ হয়ে আসো। রুম তো চেনই, সেখানে গিয়ে বিশ্রাম নিয়ে নাও, যাও। সমস্যা নেই ভাইয়া, আমি ঠিক আছি। যাও তুমি, আমি আছি সানার পাশে এখন। রাফিয়া উঠে চলে গেল। সে জানে সাফওয়ান সানার সম্পূর্ণ খেয়াল রাখবে। খাবার টেবিলে সবাই বসে আছে। রাফিয়া আর সিনথিয়াও চলে আসলো টেবিলে। সিনথিয়া বাসায় ছিল না, তাই জানে না যে সানার কথা। কিন্তু মিসেস লিমা আর শিহাব শুনেও যায়নি দেখতে। আজ আমার ছেলে এতদিন পর আসলো, আর আজই পা ভেঙে বিছানায় পড়তে হলো মহারানীকে। মায়ের কথায় 3 ভাই বোন বিরক্ত হয়ে যায়। তার মুখে সানার জন্য ভালো কথা তারা কখনোই শুনতে পারে না। সবাই খাবার টেবিলে চুপচাপ বসে আছে। লিমার কথা যে কারোর পছন্দ হয়নি তা সবার মুখের আবভাব দেখলেই বোঝা যাচ্ছে। এক অসুস্থ মেয়েকে নিয়ে এমন মন্তব্য করায় সাইফ রেগে গেল। মম, আপনি কিভাবে সানাকে নিয়ে এসব বলতে পারেন? ও কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে? কেউ কি ইচ্ছে করে নিজের পা ভাঙে? নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় মনে হচ্ছে সেই আদব কায়দা বিদেশে গিয়ে ভুলতে বসেছ সাইফ। না আব্বু, আপনি হয়তো ভুলে গেছেন আপনার স্ত্রী যাকে নিয়ে এসব কথা বলছে সেই মেয়েটি আপনার নিজের ভাগ্নি। বাদ দাও সবাই, খেয়ে নাও। ভাবি এত কষ্ট করে সবার জন্য রান্না করেছে, আর তোমরা কি শুরু করেছো? সাফওয়ান চুপচাপ বসে আছে, নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টায়। সে চায় না তার ব্যবহারে কেউ কষ্ট পাক। সিনথিয়া খাবার খাওয়ার ফাঁকে আদিলের দিকে তাকাচ্ছে বারবার। হয়তো প্রথম দর্শনে এসে ক্রাশ খেয়েছে তার উপর। রাফিয়া নিজের বোনের নামে এত কথা শুনে খাবার গলা দিয়ে তার নামছেই না, তবুও জোর করে খাওয়ার চেষ্টা করছে। পিচ্ছি সানাজ কত বড় হয়ে গেছে তাই না ভাই? কি সুন্দর রান্না বান্না শিখে গেছে। তার হাতের রান্নাও তো কত মজার, আমি তো ভাবতেও পারি না। সাইফের কথায় মুচকি আসে সাফওয়ান। হ্যাঁ, তার সেই ছোট্ট অবুঝ সানা আজ অনেক বড় হয়ে গেছে। সানার কথা মনে পড়তেই সাফওয়ান খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। সানাকে একা রুমে রেখে এসেছে সে। সাফওয়ানের চলে যাওয়াতে কেউ কিছু বলেনি, সবাই জানে সে কই যাবে। তাই লিমা আর শিহাবও উঠে নিজেদের রুমে চলে যায়। টেবিলে রাফিয়া, সিনথিয়া, আদিল, সাহিব আর রেহানা। রেহানা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আচ্ছা রেহানা আপা, কুদ্দুস ভাই কই? আমি এসেও তাকে দেখলাম না। আগে তো উনি সারাদিন ভাইয়ের আগে পিছু ঘুরতেন। কুদ্দুসের কথা শুনতেই অন্যমনস্ক হয়ে পড়ে রেহানা। আসলেই কুদ্দুস কোথায় আছে কেউ জানে না। সেই যে পালিয়েছে, আজ এই কয়েক বছরেও তার হদিশ পাওয়া যায়নি। মন তার বিষিয়ে উঠল। রেহানাকে ভালোবাসার মায়ায় আটকে নিজেই উদাও হয়ে গেল। জানি না ভাই, 3 বছর আগে এক ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই দিনের পর উনি পালিয়ে কোথায় গেছেন আমরা কেউ জানি না। বড় ভাইজান তো এখনো ওনাকে খুঁজে বেড়ায়। কি এমন হয়েছিল রেহানা আপা? বাদ দেন, এগুলো আজকে নয়, পরে ভাইজানের থেকে সব শুনবেন। আদিলের থেকে চুপি চুপি তাকাচ্ছে সিনথিয়া আর খাচ্ছে। আদিল ব্যাপারটা বুঝতে পেরে বিষম খেলো। একটা মেয়ে তাকে এভাবে দেখছে, ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না তার। আর মেয়েটা যদি হয় সাইফ সাফওয়ানের বোন। রাফিয়া নিজেও খাওয়া শেষ করে উঠে চলে যায়। রাফিয়া যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাইফ। হয়তো সে নিজেকে না হলে অন্যকে বোঝাতে অক্ষম। রাত প্রায় 3টের কাছাকাছি। সানার মনে হচ্ছে কেউ তার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছে। ঘেমে একাকার হয়ে যাচ্ছে সে। ধীরে ধীরে তার সামনে চেহারা স্পষ্ট হলো। তার বাবা মা ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সানা দৌড়ে তাদের নাগাল পাচ্ছে না। চিল্লিয়ে উঠে বলল সে। তার চিৎকারে সাফওয়ানের ঘুম ভেঙে গেল। উঠে জলদি সানার কাছে গেল। কি হয়েছে সানা, এভাবে চিল্লাচ্ছ কেন? আমার ছেলে সাফওয়ান, আমার ছেলেকে আমার মা বাবা চুরি করে হারিয়ে গেল। এনে দেন আমার ছেলেকে, এনে দেন প্লিজ। সাফওয়ানের চোখও ছলছল হয়ে গেল। মনে পড়ে গেল সেই ছোট্ট হাত পায়ের ছোট্ট দেহটা। আদিল, সিনথিয়া, রাফিয়া, সাহিব সহ সবাই সানার চিৎকার শুনে এই রুমে ছুটে আসে। সানার মুখে ছেলের কথা শুনে রাফিয়া আর রেহানা বাদে সবাই অবাক হয়ে যায়। সাফওয়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সানা। ঘুমের রেশ এখনো কাটেনি তার। সানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাফওয়ান। ভাই, কি হয়েছে? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে ও। ভাই, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবা? হ্যাঁ কর না তুই।
কি হয়েছিল তখন ভাই? আমরা তো কেউ ছিলাম না, এখনো জানতেও পারলাম না। সাইফের কথায় দীর্ঘশ্বাস ফেলল সাফওয়ান। নিজের মধ্যে চেপে রাখা কথাগুলো এতদিনে সবার সাথে বলার সময় হয়েছে। সাফওয়ান বলা শুরু করলো, তখন আমি সানাকে নিয়ে এসেছি হবে ৩-৪ মাস। সানার অর্ধবার্ষিক পরীক্ষা চলে এসেছিল তখন। সানা পড়াশোনা নিয়ে অনেক খামখেয়ালি করত। কিছুদিন যাবৎ সে ঠিক মতন খাবার খেত না। আমি ভাবতাম পরীক্ষার জন্য হয়তো ওর চিন্তায় এই অবস্থা। শেষ পরীক্ষার দিন স্কুলে ও সেন্সলেস হয়ে যায়। তখন ওকে নিয়ে আমি হাসপাতালে যাই। ডক্টরের সাথে কথা বলে আমি কনফার্ম হই যে ও প্রেগনেন্ট। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। নিজের ওপর রাগ হচ্ছিল প্রচুর, কারণ ওর স্বাস্থ্য নিয়ে আমি চিন্তায় ছিলাম। ওর এখন কনসিভ করাটা ওর শরীরের পক্ষে যতটা ক্ষতিকর, ততটা আমাদের বাচ্চার জন্যেও। সামনে তার এসএসসি এক্সাম, কি থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না। মমকে জানালাম, মম তো বেজায় খুশি তার বংশধর আসবে। এদিকে আমিও নিজের কাজ সামলে সানার খেয়াল রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, আমরাও তো জানতাম যে সানা প্রেগনেন্ট, এরপর কি এমন হলো যে সানার বাবা মা হারিয়ে গেল? বাবুকেও উপরওয়ালা নিয়ে নিল, আর ভাবিও কেমন যেন পাল্টে গেল। চুপ কর, ভাইয়ার কথা শেষ হওয়ার আগে বাম হাত টোকাস কেন? ভাইয়া তুমি বলো। সাইফ আর সিনথিয়ার কথার জন্য আদিলের ডিস্টার্ব হলো। আদিল অনেক মনোযোগ সহকারে সাফওয়ানের থেকে শুনছিল। সানার তখন 4 মাস শেষের দিকে। কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছিল দিন দিন। বিশ্বাসই হচ্ছিল না আমার এইটুকু মেয়ের পেটে আর একটা জীবন। এরপর আমি সানার খেয়াল রাখার জন্য গ্রাম থেকে রাফিয়াকে ও ওর বাবা মাকে নিয়ে আসি। তাদের আনা যে আমার জীবনের এত বড় ভুল হবে তা যদি জানতাম, তাহলে এই ভুল আমি করতাম না। সানা আবারও কেঁদে ওঠাতে সাফওয়ান তার কথা থামিয়ে দেয়। সানা প্রচুর কাঁদছে আর বলছে তার বাবুকে না নিতে। সানা ঘুম ঘুম চোখেই নিজেকে খামচাতে লাগলো, নিজের গালে নিজেই থাপ্পড় দিতে লাগলো। সব দোষ আমার, আজ আমার জন্য আমার বাবু আমার কাছে নেই। তুমি আমাকে নিয়ে যাও, আমার যে আর ভালো লাগছে না উপরওয়ালা। সানার অবস্থা দেখে আদিল সাইডে রাখা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে আবারও পুশ করে দিল। সানা শান্ত হয়ে গেল আবারও। ভাবির অবস্থা দেখে তো মনে হচ্ছে ওনার মেন্টাল কন্ডিশনও সেরকম ভালো না। ওনার এর আগেও এমন বিহেভ করেছে আরও অনেক মনে হচ্ছে। ওনাকে কি ডাক্তার দেখানো হয়নি? এবার রাফিয়া মুখ খুলল। ভাইয়ার থেকে পুরো কাহিনীটা শুনুন, তাহলেই সব বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে। 1 মিনিট, তুমিও এখানে ছিলে তাই না রাফিয়া? তুমিও তাহলে জানো এখানে কি কি হয়েছে? সব তো জানারই কথা। থাম, আমি বলছি। সানার মা বাবা রাফিয়াকে পেয়ে সানা প্রচণ্ড খুশি হয়, তবে সানার বাবা মায়ের মাঝে সেই খুশিটা দেখা যেত না। আমার সম্পত্তির লোভে তারা সানাকে আমার সাথে বিয়ে দিয়েছিল বয়স লুকিয়ে। আঙ্কেল আর মম নাকি ওনাকে অনেক টাকা আর জায়গা দেওয়ার লোভ দেখিয়েছিল, কিন্তু তারা কিছু না দেওয়ায় আমাদের ওপর অনেক রাগ ছিল। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাফওয়ানের মুখের দিকে। এরপর কি হলো ভাই? সানা মা বাবা রাফিয়াকে পেয়ে তো বেজায় খুশি। মা যখন যেভাবে যা বলতো সেভাবেই চলতো বোকা সানাটা। আমি অফিসে আর রাফিয়া তার কোচিংয়ে ছিল। সানার মা সানাকে ইচ্ছাকৃতভাবে সেদিন পাকা পেঁপে খাওয়ায় যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সানা জানতোই না যে পাকা পেঁপে খেলে বাচ্চার ক্ষতি হবে, সেও মায়ের কথায় খেয়ে নেয়। সানার বাবাও কি সব মেডিসিন এনে দেয় সানার মাকে, তারা এই সব মেডিসিন সানাকে খাওয়ায়। হঠাৎ সানা ব্যথায় চিৎকার করে ওঠে। সানাকে সেদিন তারা হসপিটালে নিয়ে যায়। কুদ্দুস আর রেহানা মিলে। সানার মা আমাকে ফোন দিয়ে জানায় সানার অবস্থা, কোন হসপিটালে নিয়ে এসেছে, এবং এটাও বলে যে সানা ইচ্ছাকৃতভাবে পেঁপে খেয়েছে, সে বাচ্চা চায় না এই বয়সে। সব শুনে আমার মাথাটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। হসপিটালে গিয়ে শুনি সানার অবস্থা খারাপ, বাচ্চাটাকে বাঁচানো যায়নি। তখন আমার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী লাগে। আজ আমি নিজের প্রতি যদি সংযত থাকতাম, এই দিনটা আমাকে দেখতে হতো না। জানিস তোরা, নার্স যখন তোয়ালের মধ্যে সেই ছোট্ট দেহটা আমার হাতে দিয়েছিল, আমি আবেগহীন হয়ে গিয়েছিলাম। আমার সন্তান, আমার অংশ, অথচ দুনিয়া দেখতে পেল না। ছোট্ট ছোট্ট হাত পা হয়েছিল, হয়তো আর কয়েক মাস পেলেই সে দুনিয়া দেখত। কিন্তু তখন মনে হচ্ছিল সানার জন্য আমার বাচ্চাটা মারা গেছে, অন্য কিছু মাথায় আসেনি। আর বাচ্চাটার কথাই শুধু আমার মাথায় ছিল।
আমি খুব কেঁদেছিলাম অসহায়ের মতন, চিৎকার করে কেঁদেছিলাম। সানাকে বেঁচে থেকে তাকে হিসাব দিতে হবে আমার ছেলেকে মারার। সানাকে একা হাসপাতালে ফেলে রেখে আমি বাসায় চলে আসি। এই অবধি আমি সানাকে জানাইনি সেই ছোট্ট ছেলেটাকে আমি কি করেছি। সবার চোখ দিয়ে পানি পড়ছে, সবাই কাঁদছে। কাঁদবে নাই বা কেন? এত কিছু হয়ে গেল, কেউ টেরও পেল না। সাফওয়ানের চোখের পানি দেখে সবাই নিজেকে সামলে নিল। এই শক্তপোক্ত ছেলেটাও নিজেকে সামলাতে পারে না। এরপর কি হলো ভাইয়া? আদিল সাফওয়ানকে প্রশ্ন করলো। সাফওয়ানের নিজের চোখের পানি মুছে আবারও বলতে শুরু করলো, সানা সুস্থ হয়, সানার সাথে আমার রুম আলাদা হয়। সানার অবস্থা অনেক খারাপ তাকে তখন। একে তো সন্তান হারিয়েছে, তার উপর অসুস্থ। এই অবস্থায় আমি তাকে সাপোর্ট না দিয়ে উল্টে দোষারোপ করতাম, বকতাম, কথা শোনাতাম। সানার মাও সাথে ওকে অনেক কথা শোনাতো। দিনকে দিন যেতে যেতে সানার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এত মানসিক চাপ সহ্য করতে পারে না মেয়েটা। এক পর্যায়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। সবাই আমরা যখন সানাকে নিয়ে ব্যস্ত, তখন সানার মা বাবা আমার ক্যাশ, টাকা, স্বর্ণ সব নিয়ে পালিয়ে যায়। অনেক খুঁজেও তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। রেহানার থেকে জানতে পারি আমি সমস্ত ঘটনা। এরপর সানা একটু সুস্থ হতেই আমরা তাকে সাইকিয়াট্রিস্ট দেখাই। সেখান থেকে জানতে পারি যে সানার মা সানাকে জোর করে পেঁপে আর কিছু মেডিসিন খাওয়ার পরেই তার শরীর খারাপ হয়। এর মধ্যেই আমার গার্ডস কুদ্দুস ভাই লাপাতা হয়ে যায়, যার খোঁজ আজও পায়নি। সানা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, আর কেমন যেন পাল্টে গেল। তার মধ্যে সেই বাচ্চা সুলভ আচরণ হারিয়ে গেল। পাল্টে গেল সব। নিজে থেকেই আমার সাথে কথা বলা কমিয়ে দিল। আমি বাসায় থাকলে রুম থেকে বের হতো না, আর আমিও আমার গিল্ট থেকে সানার সামনে যেতাম না। যেই সময়ে সানার আমাকে দরকার ছিল, সেই সময়ে ভুল বুঝে আমিও তাকে দূরে সরিয়ে দিই। এইভাবে দিন গেল, তারপর বছর গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতগুলো দিন ধরে কেউ ভালো নেই। এক বাসায় থেকেও কারোর সাথে কারোর যোগাযোগ নেই। আজ ভাইয়া না থাকলে আমি যে কোথায় থাকতাম জানি না। বাবা মা আমার কিংবা সানার কারোর কথা ভাবেনি। তারা কিভাবে নিজেদের সন্তানের সাথে এত বড় অন্যায় করলো, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমাকে এখানে রেখে গেল, ভাবলও না আমি কি করব। সাফওয়ান ভাই আমাকে মেডিকেল কলেজে ভর্তি করলো। বাবা মায়ের করা কার্যে গিল ফিট করতাম, লজ্জা বোধ হতো, তাই হোস্টেলে চলে গেলাম। কেন জানি না সানার দিকে আমি তাকাতে পারতাম না। রাফিয়া কাঁদছে। নিজের ইমোশন সে চেপে রাখতে পারল না। স্যামবর্নের মেয়েটিকে কাঁদতে দেখে সাইফের বুকে মোচড় দিয়ে উঠল। রাফিয়াকে কাঁদতে দেখে কেন জানি সাইফের অনেক কষ্ট হলো। সিনথিয়া সাইফের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আপনারা কাঁদছেন আর আপনাদের বোন নিশ্চিন্তে ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আদিলের কথাই সবার নজর যায় এবার সিনথিয়ার দিকে। আসলেই মেয়েটা ঘুমাচ্ছে। এটা সিনথিয়ার ছোট্টবেলার অভ্যাস। সাইফ, তুই সিনথিয়াকে ওর রুমে দিয়ে আয় যা। আর তোমরাও ঘুমাতে যাও, সকালে আবার সবার কাজ আছে। অনুমতি পেতেই সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সাইফ সিনথিয়াকে তার রুমে দিতে গেল। রাফিয়াও পিছু পিছু যাচ্ছে। আদিল সাইফের রুমে চলে গেল। সিনথিয়াকে খাটে শুইয়ে দিয়ে সাইফ দাঁড়ালো। রাফিয়ার দিকে এক নজর তাকিয়ে রাফিয়ার গাল থেকে অশ্রু ফোঁটা মুছে দিল। বি স্ট্রং, তোকে কান্না করলে দেখতে ক্রিম আপার মতন লাগে। বিলিভ মি রাফু, তুই ক্রিম আপার লাইট ভার্সন। এইটুকু কথাই যথেষ্ট ছিল রাফিয়াকে রাগিয়ে দিতে। এতক্ষণ যে সে কান্না করেছে তার নিমেষেই ভুলে গেল সে। তেড়ে গেল সাইফের দিকে। এই, আপনার সমস্যাটা কি বলুন তো? সব সময় আমার পিছনে এভাবে লেগে থাকেন কেন? আপনার কাজের অভাব পড়ছে? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? এই মেয়ে, তুই এত ঝগড়ুটে মহিলাদের মতন ঝগড়া করতে তেড়ে আসছিস কেন? আমি তোর পিছনে কখন লাগলাম? আমি দি গ্রেট সাইফ সিকদার, যার পিছে লাগি না। দেখাই যায় কে কি করে। নিজের মুখে নিজেরই প্রশংসা সবাই করে, আর সবাই জানে আপনি কি করেন। আপনি হলেন ঝগড়ুটে বেটা। রাফিয়া চুপ। কেন চুপ করব? আপনি করেছেন কখনো? সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে চলে আসেন। যান না, বিদেয় হন। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। সাইফকে কিছু বলার সুযোগ না দিয়ে রাফিয়া সাইফকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে।
বাহিরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে সাহিব। সকাল 8টায় ঘুম ভাঙে সানার। চোখ কচলে তাকাতেই নিজেকে কারোর বুকে দেখতে পায়। ঘাড় উঁচু করে দেখে এটা সাফওয়ান। সাফওয়ানের বুকে নিজেকে দেখে অবাক হয়ে যায় সানা। সে যে সাফওয়ানের বুকের ওপর সারা রাত ঘাপটি মেরে শুয়েছিল। সাফওয়ান এখনো ঘুমাচ্ছে। কাল কত রাত অবধি জেগেছিল সে, তাই সকালে ঘুম ভাঙছে না। কিন্তু তার ওয়াশরুমে যাওয়াটাও জরুরি, আবার সাফওয়ানকে বিরক্ত করতেও ইচ্ছে করছে না। অনেক ভাবার পর সানা নিচে নামার সিদ্ধান্ত নিল। এক পা সুন্দর মতন ফ্লোরে রাখলো, আর এক পা রাখার চেষ্টা করতেই ব্যথা জায়গায় পড়ে যেতে নাই। ফ্লোরে পা চিপে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। কিছু পড়ার আওয়াজে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। ফ্লোরে তাকিয়ে দেখে সানা পড়ে আছে। সাফওয়ানের ঘুম ঘুম ভাবটা পালিয়ে গেল। উঠে এসে সানাকে কোলে নিয়ে খাটে বসালো। সানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই মেয়ে, নিচে নেমেছো কেন? কি ভাবো কি নিজেকে, যে একা একাই সব পারবে? একে তো পা ভেঙে বসে আছো, তার উপর নিজে নিজে মাতব্বরি করছো। সানা সাফওয়ানের বকা খেয়ে চুপসে গেল। কিছু বলতে গিয়েও বলল না। আসলে আমাকে ওয়াশরুম যেতে হবে। আপনি ঘুমাচ্ছেন দেখে একা একা যাওয়ার চেষ্টা করছিলাম। আমি ঘুমাচ্ছিলাম দেখে কি হয়েছে? আমাকে কি তুমি একটু জাগাতে পারতে না? এখন কি এখানে কথা বলে সময় অপচয় করবেন, না আমাকে ওয়াশরুমে দিয়ে আসবেন? অনেক দিন পর সাফওয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে সানা। সাফওয়ান সানাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে সানা বিরক্ত হয়ে বলে, আপনি কি ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়ে থাকবেন? আশ্চর্য! ছি দুষ্টু, এইভাবে কেউ নিজের ওয়াশরুম থেকে বরকে ডাকে? দিন দিন তুমি অনেক দুষ্টু হয়ে যাচ্ছ সানা। সাফওয়ানের কথায় সানা বোকা বনে গেল। সাফওয়ান কোন কথা থেকে কোন কথায় গেল? কি সব বলছে সে? মাথার তার কি ছিঁড়ে গেল নাকি? আপনি ঠিক আছেন? আমার আবার কি হবে? তোমার হয়েছে। তুমি গেলে ওয়াশরুমে, সেখানেও বরকে রোম্যান্স করতে ডাকছো। ছি সানা, ছি। আপনি যাবেন এখান থেকে? হাতি কাদায় পড়লেই চামচিকিতেও লাথি মারে, কথাটা প্রমাণিত। নিজেকে নিজেই হাতি বলছো? তা খুব একটা খারাপ বলনি জান। তুমি হাতি না হলেও ছোটখাটো একটা হাতির বাচ্চা বলাই যায়। কাল রাত থেকে কোলে তুলতে তুলতে তো আমি শেষ। সাফওয়ানের কথায় সানার রাগ হচ্ছে প্রচুর। তাকে কিনা হাতির বাচ্চা বলছে। আজ পায়ে ব্যথা দেখে এই লোকটা সুযোগ পেয়ে কথা শোনাচ্ছে। পা একবার ঠিক হোক, দেখাবো মজা। দয়া করে বাহির থেকে দরজাটা লক করে রুমে গিয়ে বসুন। আমার হলে আমি আপনাকে ডাক দেব। সাফওয়ান হাসতে হাসতে দরজা লক করে দিল। অনেক দিন পর এইভাবে সানাকে জ্বালাচ্ছে। তার খুব ভালো লাগলো এতদিন পর সানার সাথে কথা বলে। এই মেয়েটার সেই বাচ্চামো সব কিছু মিস করে সাফওয়ান। সেই চঞ্চল দুষ্টু মিষ্টি সানা যেন সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে গেছে জানা নেই। রাফিয়া আর সিনথিয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে সিনথিয়া আদিলকে স্বপ্নে দেখছে। সিনথিয়া আর আদিল একে অপরকে ধরে আছে আর হাসছে। স্বপ্নের মধ্যে আদিল সিনথিয়ার কাছে চুমু খাচ্ছে। সিনথিয়া লজ্জা পেয়ে ধীরে ধীরে আদিলের দিকে এগিয়ে আদিলের গালেও চুমু খেলো। তখনই লাফিয়ে কপালে হাত দিয়ে উঠে বসলো। একবার নিজের কপালে হাত দিচ্ছে আর একবার সিনথিয়ার দিকে তাকাচ্ছে। রাফিয়ার মধ্যে বিস্ময় এক মুহূর্ত যেন এটা। এই মেয়ে ঘুমের মধ্যে কেন তাকে চুমু খাচ্ছে? এই সিন্ধু, সিন্ধু, কি হয়েছে আপাই, ডাকছো কেন? ঘুমু ঘুমু কণ্ঠে রাফিয়ার ডাকে উত্তর দিল সিনথিয়া। তুই কাকে চুমু খাচ্ছিস? রাফিয়ার কথায় এক লাফে উঠে বসে সানা। রাফিয়া কি আদিলকে চুমু খেতে দেখে ফেললো নাকি? সিনথিয়াকে এইভাবে লাফিয়ে উঠতে দেখে চমকে যায় রাফিয়া। কি করছে এই মেয়ে, জিনে টিনে ধরলো নাকি? আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে আদিলের কোনো চিহ্নই নেই। পরে মনে পড়লো সে আর রাফিয়া তো নিজের রুমে ঘুমাচ্ছে, আদিল আসবে কোথা থেকে? তাহলে রাফিয়া কিভাবে জানলো যে সে চুমু খেয়েছে? কি বলছো তুমি আপু? আমি আবার কাকে চুমু দেব? তুমি মাত্রই আমার কপালে চুমু দিয়েছস লুচি মহিলা। সত্যি করে বল, ঘুমের মধ্যে কারে ভেবে চুমু দিচ্ছস আমারে? না হলে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব। সত্যি বলছি আপু, কাউকে না। কিভাবে কি করেছি আমি জানি না। সিনথিয়া কোনো মতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। আর রাফিয়া সেই দিকে তাকিয়ে হাসতে লাগলো। এরপর বিছানা তুলতে লাগলো। অন্যদিকে আদিল আর সাইফ ঘুমিয়ে আছে। তখন সাইফের ফোন বেজে উঠল। ঘুমের চোখে ফোন রিসিভ করে বলল, হাই টিনা, বেব, আই এম ব্যাডলি মিসিং ইউ।
ফোন স্পিকারে থাকায় অপর পাশের মেয়েটা যা বলল তা আদিলও শুনতে পেল। আর ইউ স্লিপিং সাইব? আই এম নট টিনা। ও সরি বেব, মাই মিস্টেক। হু আর ইউ? আমাকে তুমি চিনতে পারছো না? লাইক সিরিয়াসলি সাইফ, আমি তোমার জিএফ। আমার জিএফ বুঝি, কিন্তু তা কত নাম্বারটা তুমি? ডোন্ট ডিস্টার্ব মি আর, গো টু হেল। মেয়েটা রেগে ফোন কেটে দিল। এতক্ষণ আদিল চুপচাপ সাইফের কথোপকথন শুনছিল। ফোন কেটে যেতেই হো হো করে হেসে উঠল আদিল। আদিলকে হাসতে দেখে সাইফ উঠে বসে। এইভাবে আদিলকে হাসতে দেখে বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার আদিল, তুই এরকম বিটকেলের মতন হাসছিস কেন? বিশ্বাস কর, প্রচুর ভয়ানক লাগছে। যা তো সর, ফ্রেশ হতে হবে আমাকে। আবার হসপিটালে কখন জানি আবার তোর ভাই। হ্যাঁ ঠিক বলেছস। আচ্ছা শোন, সানাকে সরি ভাবির পা যদি মোটামুটি ভালো থাকে তাহলে এভাবে ব্যান্ডেজ করবি, আর খুলতে না করবি, যাতে 1 মাস অবধি সব কাজ ভাই আরই করা লাগে। আমি এসব পারবো না। একে তো এটা আমার প্রফেশন, তার উপর তোর মিনিস্টার ভাই জানলে আমার চাকরি শেষ করে দেবে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি আছি না। আমার ছুটি আরও 6 মাস আছে গরু, আমি সামলে নেব। আমার বোন নেই যে তুই আমাকে সালা ডাকলি, বরং তোকে সালা ডাকতে পারি, তোর কিন্তু বোন আছে। ভুলেও ভাবিস না শালা বুইড়া ডাক্তার তোর কাছে আমার বোনের বিয়ে দেব। নিজেকে আয়নায় দেখ, আর ভাই শুনলে তোদের ছাদ থেকে ধাক্কা দিব। তোর ওই ডাইনি মার্কা বোন রে বিয়ে করার আমার কোনো শখ নেই ভাই, মাফ কর। আমি বুইড়া হইলেও তুই কি ভুলে যাস যে আমার 1 হাতের বড় তুই? হ্যাঁ, দিলে না করবি, যা ভাগ। আমি ফ্রেশ হয়ে আসি। নিজে নিজে বিছানা তোল ভাই, তোর বউ নাই যে তোর সব কাজ আমি করে দেব। আর মনে করিস না আমার সিঙ্গেল লাইফের কষ্ট তুই। সানাকে নিয়ে আসে রুমে সাফওয়ান। সানা মুখ ফুলিয়ে বসে আছে। ফ্রেশ হওয়ার সময় ভুলবশত পানি পড়ে সানার শাড়ি ভিজে গেছে। এখন সে চেঞ্জ করে 3 পিস কিভাবে পরবে এই পা ব্যথায়? সানার মুখ গোমড়া করে বসে থাকতে দেখে সাফওয়ান সানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফিয়া আপুকে ডেকে দেবেন, আমাকে একটু চেঞ্জ করতে হতো। তা আমাকে বললেই তো হয়, আমি হেল্প করছি। সাফওয়ানের দিকে চোখ গরম করে তাকায় সানা। সাফওয়ান মেবি অনেক ভুল বলে ফেলেছে। সানার দৃষ্টি তোয়াক্কা না করে সাফওয়ান আলমারি থেকে শাড়ি এনে সানার হাতে দেয়। আমি নিচে পড়তে পারলে নিশ্চয়ই আপুকে ডাক দিতে বলতাম না? ও হ্যাঁ তাই তো, আমি শাড়ি পরাতে পারি, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। চলবে। গল্প এক প্রহর ভালোবাসা। লেখিকা নুসাইবা রেহমান আদর।